সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং এই কঠিন অসাধ্য কাজগুলো যারা করছেন তাদের প্রতি আমার অত্যন্ত গভীর শ্রদ্ধা। এই কারণে অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা পত্রিকার এই পর্যায়ে নিয়ে আসছে। এবং কিভাবে 30 বছর একটা পত্রিকা চললো কোনো সরকারি বিজ্ঞাপন ছাড়া বা কোনো মানুষের প্যাট্রোনাইজ ছাড়া, এটা কঠিন বিষয়। আমাদের স্বদেশ বিচিত্রা, অসুদ্ধর বা আমাদের লাইলি ব্যবসায় ওনারা যে কাজগুলো করছেন, এটা কিন্তু সমাজের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেখা গেল একটা বৃহত্তর কাজ। বড় বড় পত্রিকারা ছয় পায়, প্রথম আলো বলেন, ইত্তেফাক বলেন আর যুগান্তর বলেন, এরা প্যাট্রোনাইজ পায়, এতে বিজ্ঞাপন আছে, পাঠকও যেমন আছে বিজ্ঞাপন আছে, তেমনি এই আমাদের এই পত্রিকাগুলো কিন্তু তেমন বিজ্ঞাপন পায় না। যে কারণে এটা খুব কঠিন অবস্থায় এটা অতিক্রম করতে হয়। আমি ওই যে স্বদেশ বিচিত্রার অসুদ্ধর দাদা ওখানে গিয়েছিলাম, একটা পত্রিকা প্রতিষ্ঠাবাসীতে বললাম কিভাবে সম্ভব, আপনারা করেন কিভাবে। খুব কঠিন অবস্থার মধ্যেই করি আমরা। আসলে একজন সাংবাদিক তার পেশাটা হলো একটা নেশার মতো। ডাক্তার ফখরুল সাহেব বলেন যে মাদক একটু সাপের মতো পেঁচাইয়া গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো মাদক না ঠিক একটা ভালো কাজের একটা বিষয় নিয়ে যখন কাজ করে তখন ওই কাজ থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। সংবাদপত্রের সাংবাদিকরা এই যে একটা পেশা বেছে নিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত পেশা, এবং এই পেশার জন্য তাদেরকে আসলে সবাইকে সম্মানিত করা উচিত, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং তাদের এই পেশার কারণে প্রতিটি দেশে, আজকে শুধু বাংলাদেশ না, প্রতিটি দেশেই কিন্তু মানুষ আলোকিত হচ্ছে। যে কথাটা বললেন যুবরাজ, যে একটা ছোট্ট ঘটনা এটা জানতে পারছে সংবাদপত্রের মধ্য দিয়ে। এখন একটা মা বৃদ্ধাশ্রমের যুগে পাঠিয়েছে, ওটা সংবাদ চলে আসছে। এখন তো মিডিয়ার যুগ, এখন এই যে মোবাইলের যুগ, এই যে 18 কোটি মানুষ, আমরা 36 কোটি চোখ আমাদের, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল আছে। সবাই কিন্তু আমরা সাংবাদিক পেশায় না হলেও বিভিন্নভাবে সাংবাদিকতা করি। এই জন্য এই পেশাটা কিন্তু আসলে খুব বুদ্ধিভিত্তিক পেশা, সৃজনশীল পেশা, এবং পেশার প্রতি মানুষের শ্রদ্ধা এবং সম্মান আছে। কিছু কিছু খারাপ তো থাকবে সমাজে, সমাজে যেমন ভালো আছে তেমনি খারাপও আছে। কিছু কিছু সংবাদপত্রের নামে, সাংবাদিকের নামে একটা নীল সাংবাদিকতা বলে, হলুদ সাংবাদিকতা বলে, যেগুলো বলে অনেকে করে, কিন্তু সেটার পরিমাণ কমে এসেছে। এখন মোটামুটি ভাবে আমাদের বাংলাদেশের সংবাদপত্র জগৎটা একটা ক্লিন পর্যায়ে চলে আসছে। আপনারা জানেন যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব একদলের শাসন ব্যবস্থা করার সময়, বাকশাল করার সময় সকল সংবাদপত্র বন্ধ করে দিল। 4টি মাত্র সংবাদপত্র থাকতো তার নিয়ন্ত্রণে। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো, শুধু বাকশাল ছাড়া। এই সাংবাদিকরা তখন বেকার হয়ে গেল। এই যে শত শত পত্রিকার যে সাংবাদিক, তারা বেকার হয়ে গেল। কত একটা কঠিন জীবন তারা অতিক্রম করছে সে সময়। যারা সে সময়ের লোক তারা বুঝতে পারবে। আমার মনে হয় সেই সময়টা অতিক্রম করে আমরা আসছি। শহীদ প্রেসিডেন্ট জন্মের সময় দেখলাম অবাধ সংবাদপত্রে প্রকাশনা দিয়ে দিলেন, ডিক্লারেশন করে দিলেন, তবে ডিএফপিকে বলেন যে বিজ্ঞাপন দিতে হবে সবাইকে, ছোট হোক বড় হোক, সব পত্রিকা বিজ্ঞাপন পায়। এবং সেই সময় কিন্তু বিজ্ঞাপন এবং সংবাদপত্রের পরিচর্যার একটা বিষয় ছিল। আজকে বাংলাদেশের আমাদের সংবাদপত্রের গত 15 বছর আমরা দেখলাম একটা নিয়ন্ত্রিত সংবাদপত্র ছিল। সংবাদপত্র নিয়ন্ত্রিত হয় কিভাবে? এটা হলো কন্ট্রোলিং, যে ডিজিএফ এর মাধ্যমে হোক বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে হোক, এদের মাধ্যমে নিয়ন্ত্রিত করা হতো, সেন্সরশিপ করা হতো। কিন্তু সাংবাদিকদের নিজস্ব সেন্সরশিপ থাকতে হবে। সংবাদপত্র এবং সংস্কৃতি এটাকে যদি পৃষ্ঠপোষকতা না করা যায়, এটার বিকাশ ঘটবে না। এবং পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারিভাবে করতে হবে, বেসরকারি পৃষ্ঠপোষকতা এগুলো হয় না। বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা তারা হয়তো পত্রিকা বের করেন, তাদের নিজেদের রাজনীতি বা তার উদ্দেশ্য ভাবে তারা নিজেদের অবস্থান তৈরি করার জন্য। কিন্তু সাধারণ সাংবাদিকরা যে পত্রিকাগুলো বের করেন, এটা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিন অতিবাহিত করেন। আমার মনে হয় যে আজকে যে 30 বছর পদার্পণের এই যে আজাদ বাণী পত্রিকা চলছে, এটা কঠিন কাজ উনি করে যাচ্ছেন। এই জন্য তার প্রতি আমাদের শ্রদ্ধা, এবং তার কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যাদের সঙ্গে জড়িত, তাদের প্রতি আমাদের ভালোবাসার শ্রদ্ধা থাকবে। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যেহেতু আসছে, আমি দু একটি কথা বলবো। যে সেই সময় আমাদের আত্মপরিচয়ের অভাব ছিল। আমি কে? তো শেখ মুজিবের সময় উনি বলেন বাঙালি জাতীয়বাদের কথা বলেন। বাঙালি জাতীয়বাদের কথা বলতে গেলে যে বাংলা ভাষাভাষী মানুষের কথা বলা হয়। আমাদের সমতলের বাইরেও যে পার্বত্য চট্টগ্রাম বা বিভিন্ন পাহাড়ি এলাকায় যে মানুষগুলো বাস করে, তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে,
নিজস্ব ভাষা আছে, নিজস্ব গান আছে, তাদের জীবনাচরণ আছে, সবকিছু মিলে তার ভিন্নতা আছে। আমার বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি তাদেরও তারা ভাষায় কথা বলে, তাদের গান লেখে, কবিতা লেখে, তো তাদেরকেও তো সমন্বয় করতে হবে। এই বাংলা ভাষা মানুষের পাশাপাশি এই পাহাড়ি মানুষদেরকে সমন্বয় করার জন্য জিয়া রহমান সাহেব চিন্তা করলেন যে আমাদের একটা মালা গাঁথতে হবে। সে মালা হয়তো বহু বর্ণের মালা, অর্থাৎ রেইনবো স্টেট। সেখানে বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এই পাহাড়ি উপজাতি, মণিপুরি বলেন, চাকমা বলেন, সবাইকে সমন্বয় করে একটা মালা গাঁথতে হবে যে বাংলাদেশে যারা বসবাস করবে তারাই দেশের নাগরিক এবং তাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি। এই যে বাংলাদেশি পরিচয় আমাদের দিয়ে গেলেন, এটা 1000 বছর থাকবে, আমাদের 1000 বছর যত বাংলাদেশ থাকবে তাদের এই পরিচয় থাকবে। এই পরিচয়টা, আত্মপরিচয়টা জিয়া রহমান সাহেব দিয়ে গেলেন। আর উনি বাংলাদেশের রাজনীতির একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, সৎ মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। যে কথা মনোজ বললেন, অনেকে সন্ত্রাসী করে, সমাজ ব্যবস্থা অনেকে খারাপ কাজ করে, চাঁদাবাজি করে, এটা হয়েছে, এটা হয়েছে, নিঃসন্দেহে এগুলো হয়েছে। কিন্তু কিছু লোক এগুলো করে, এই কারণে তারা সবসময় করে, আওয়ামী লীগের সময় করছে, বিএনপির সময় করে, জাতীয় পার্টির সময় করছে। একটা গ্রুপ থাকে, তারা এই কাজগুলো করে। এটাতে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে সমাজ ব্যবস্থা। এখন আজকে জিয়া রহমানের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া তার চিন্তা ভাবনা তৈরি করছেন। আজকে চলতি কেন তৈরি করছেন? যে বেগম খালেদা জিয়াও কিন্তু একই রাজনীতি প্রতিষ্ঠা করছেন, যে আমাদের গার্মেন্টস সেক্টরকে ডেভেলপ করতে হবে, ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, এইভাবেই এই সেক্টরগুলো উন্নয়ন করছেন। আজকে তারেক রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর ঠিক একই ধারায় রাজনীতি শুরু করছেন। তিনি একটা রাজনীতি করলেন কি, যে আমি সকাল 9টায় গৃহমন্ত্রী তৈরি করলেন, যে সকাল 9টার মধ্যে অফিসে যেতে হবে। এই যে প্রধানমন্ত্রী যদি সকাল 9টায় যায়, কর্মচারী সেখানে যাবে। প্রধানমন্ত্রী যদি একটা ভালো কাজে যেতে চায়, তো স্বাভাবিক সমস্ত কর্মকর্তা যাবে, অর্থাৎ উৎসাহিত করা মানুষকে। তো খাল খনন কর্মসূচি যেটা জিয়া রহমান সাহেব করছিলেন, যে খাল খনন কর্মসূচি কেন বললেন? যে চায়না তখন আমরা গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের প্রেসিডেন্ট খাল খনন কর্মসূচি করতেছে, নদী পুনঃখনন করতে, কারণটা কি? আমরা বললাম যে তোমাদের যে মাও সেতু লং মার্চ করলেন, লং মার্চের কারণটা কি? প্রায় 150-200 কোটি লোক তোমাদের বসবাস করে, এই লোকগুলো আফিম খায় বুধ হয়ে পড়ে থাকতো, কোন কাজ করতো না। মাও সেদিন বললেন কি, যে লং মার্চ করলেন, এদেরকে একটা জাগরণ, এবং এই জাগরণটার মধ্যে দিয়ে কি করলেন, এই মানুষগুলোকে একটা কাজে সম্পৃক্ত করলেন, যে যে কাজ পারে এদেরকে নিয়ে করলেন, টেকনোলজিক্যাল ট্রেনিং দিলেন, ট্রেনিং এর মাধ্যমে এদেরকে শিক্ষা দিলেন। বললেন যে বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক লেখাপড়ার পরিবর্তে টেকনিক্যাল লেখাপড়া করতে হবে, অর্থাৎ একটা ছেলেকে আমি টেকনিক্যালি লেখাপড়া করবো এবং তাদেরকে এভাবে এক্সপার্ট করে দেবো। সে সময় আমরা দেখলাম 78 সালে দেখলাম যে চিলড্রেন প্যালেস ছিল বেজিং এ। চিলড্রেন প্যালেসে প্রায় 50,000 ছেলে মেয়ে একসঙ্গে একটা ট্রেনিং দিচ্ছে। কি ট্রেনিং দিচ্ছে? যে আমাদের কম্পিউটার করে দিচ্ছে, জাহাজ করে দিচ্ছে, এয়ারপ্লেন করে দিচ্ছে, ড্রোন করে দিচ্ছে, সেই সময় কথা বলছে। এরা আবার লাগাচ্ছে, সব তৈরি করতেছে, আবার ফ্লাই করতেছে। তারপর জিজ্ঞেস করা যে তোমার টার্গেটটা কি? যে আমাদের টার্গেট হলো 50 বছর পর আমরা পৃথিবীকে অর্থনৈতিকভাবে ডমিনেট করবো। আজকে এই যে দেখেন, আমরা 26 সালে দেখি যে পৃথিবীতে অর্থনৈতিকভাবে ডমিনেট করতেছে চায়না। ডিভোশন থাকতে হবে, জেনারেশনের জাতির ডিভোশন থাকতে হবে, চিন্তা ভাবনা থাকতে হবে, টার্গেট থাকতে হবে, আমি কোথায় পৌঁছাবো জাতিকে। এই টার্গেট ছাড়া কিন্তু আপনি একটা মানুষকে, জাতিকে, নেশন নিয়ে যেতে পারবেন না। তো সমাজে বা দেশে সবসময় সামনে তার আবির্ভাব ঘটে না, স্টেটসম্যান থাকে যারা দেশকে একটা টার্গেটে পরিণত করতে চায়। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছিলেন জিয়া রহমান সাহেব, কথা বলে 81 সালে প্রথম দিকে। তখন তিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ করার জন্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ করার পরিকল্পনা তুলে ধরলেন। দেখেন, এই আইডিয়াগুলো একটা আদান প্রদান করলেন। তার পরবর্তী পর্যায়ে আমাদের দেখলাম মালয়েশিয়া কোথায় চলে গেল। 80 সালের পর থেকে মালয়েশিয়া 81 সাল কোথায় চলে গেছে? যে মালয়েশিয়ার লোক অন্য দেশে চাকরি করতো, কাজ করতো, সেই মালয়েশিয়ার আমরা বাংলাদেশিরা, ভারতীয়রা যে দূরকে চাকরি করি ওখানে। অর্থাৎ একটা নেশনকে কোথায় নিয়ে যেতে পারে মাহাথির মোহাম্মদ, তার দৃষ্টান্ত। এখন এটা আমাকে চিন্তা করতে হবে, বাংলাদেশটা আমরা এমন একটা অবস্থানে আছি, ভৌগোলিক অবস্থানে আছি, যে আমাদের এখানে মানুষগুলো কিন্তু খুব ভালো, ডিভোটেড, আমরা পরিশ্রমী, আমাদের চিন্তা ভাবনা ভালো, উর্বর মস্তিষ্ক আমাদের। এর উপর কাজে লাগাতে হবে। কাজে লাগাতে কি করতে হবে? এদেরকে স্পেশাল ট্রেনিং দিতে হবে। যুব সমাজ যারা আছে এদের ট্রেন্ড আপ করে এদের ভাষা শেখান। আপনি যে জাপান যাবে, জাপানের ভাষা শেখাবেন, কোরিয়া যাবে, কোরিয়া ভাষা শেখাবেন, সৌদি আরবে আরবি ভাষা শেখায়, তাদের সাথে টেকনিক্যাল ট্রেনিং দেন, দিয়ে এদেরকে পাঠাতে ভালো ডেভেলপমেন্ট করে বসতে পারবেন। অনেক ভালো ভালো ছেলে, শিক্ষিত ছেলে সৌদি আরবে যে লেবারগিরি করে, হোটেলে বয়গিরি করে, তার ভাষার কারণে, ভাষা জান না। জাপানও একই অবস্থা দেখছি, আমেরিকা একই অবস্থা দেখছি। এখন সারা পৃথিবী এখন চাচ্ছে ভালো ডিভোটেড লোকগুলো। আমরা বাংলাদেশের লোক যারা আমরা আছেন ডিভোটেড, আমাদের ইয়াং জেনারেশন অত্যন্ত ডিভোটেড, ট্যালেন্টেড, এই লোকগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হলে কি করতে হবে?
এই সংবাদপত্রের যে সাথী কথা বলছি, সংবাদ বিরাট ভূমিকা আছে, তাদেরকে বলতে হবে এইভাবে দেশটা চালান। ওনারা তো দেশের প্রথম কাতার মানুষ, দেশকে নিয়ন্ত্রণ করেন ওরা। সংবাদপত্রের যারা মালিক, সম্পাদক, যারা লেখক এবং সাংস্কৃতিক কর্মী যারা আছেন, যারা কবি আছেন, তারা দেশকে পরিচালনা করেন, সামনের কাতার মানুষ তারা। এখন এই সামনের কাতার মানুষদেরকে দেশকে নিয়ন্ত্রণ করতে হবে, বলতে হবে এইভাবে দেশটা আগে নিয়ে যান। এক তারেক রহমান বলেন আর জিয়াউর রহমান বলেন আর যাই বলেন, সবার মাথায় একটা জিনিস আসে না, সবাইকে একটা পরামর্শ দিতে হবে। আজকে তার সিনসাইটি আছে, অনেস্টি আছে, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আসছে, একটা গভর্নমেন্ট আসছে। এখন আমরা মিলে সবাই যদি একটা পথ দেখাই যে পথে গেলে আমাদের আমরা অদৃষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। সর্বোচ্চ লক্ষ্যটা কি? দেশটাকে স্বনির্ভর করতে পারবো, আত্মনির্ভরশীল করতে পারবো। এই কাজগুলো আমাদের করতে হবে। আপনারা এখানে যারা আছেন, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা আছেন, তাদেরকে এই সামনের কাতারে এসে আগাতে হবে, লিডারশিপ দিতে হবে। এখন যদি আমি বলি আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্র মানুষই বিরাট লিডারশিপ দিতে পারবো। সারা পৃথিবীতে কিন্তু ক্ষুদ্ররাই কিন্তু বড় লিডারশিপ দিচ্ছে। এই যে আবু সাইদ যে 2 হাত তুলে দাঁড়িয়ে গুলি খেয়ে মরে গেল, সে তো আন্দোলনের সূত্রপাত করে গেল। ক্ষুদ্র একটা ছেলে, কোথাকার রংপুর কোন গ্রামের একটা ছেলে। ক্ষুদ্র মানুষগুলো ব্যাপক বড় বড় কাজ করে, এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে। নেলসন ম্যান্ডেলার ডায়লগ আছে একটা, যে আপনি যে 24 বছর একটা অন্ধকার প্রফেসর ছিলেন, আপনার এই যে কোন অন্ধকার শুধু আলো আসতো ভেন্টিলেটর দিয়ে, আপনি কিভাবে বাঁচলেন? আমার মন তো চলে গেছে ওই দক্ষিণ আফ্রিকা সব গ্রামে গ্রামে ঘরে ঘরে। আমি প্রতিনিয়ত তাদের সাথে কথা বলছি ওইভাবে। 24 বছর কিভাবে কেটেছে বুঝিও নাই। অর্থাৎ চিন্তা ভাবনা দৃষ্টিকোণ থেকে আপনি চলে গেছেন ওখানে। আপনাকে আমাকে সেই চিন্তা করতে হবে যে আমরা যেখানেই আমরা সাবধান থাকি না কেন, এখান থেকে ভালো কিছু চিন্তা করার একটা পথ তৈরি করতে হবে। এবং সেই পথ তৈরি করার জন্য আপনারা যারা সাংবাদিক পত্র সেবী যারা আছেন, লেখক, সাংবাদিক, সাহিত্যিক যারা আছেন, তাদের ব্যাপক ভূমিকা আছে এবং তাদের ভূমিকা আসল ভূমিকা। তোমার মানিক মিয়ার যে ভূমিকা ছিল সেই সময়, সেই সব তাদের ভূমিকা কি বিরাট ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে। এটা বুঝতে যুগে যুগে সংবাদ পত্রিকা ভূমিকাগুলো পালন করছে। আমার মনে হয় আপনারা যদি সেভাবে পালন করতে পারেন, তাহলে আগামী দিনে আমাদের দেশটা এগিয়ে যাবে। আর এখন যে অবস্থা, দেশের অবস্থা, আমরা তো সমালোচনা করতে পারি। পার্লামেন্টের দেশের অবস্থা কি দেখেন, যে এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, ইরানের যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে তেলের সংকট, জ্বালানির সংকট সারা পৃথিবী, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। এই জ্বালানি সংকটকে মোকাবেলা করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করতেছে। সারা পৃথিবী, পাকিস্তানও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, ফিলিপাইনে বেড়ে গেছে, ব্যাংককে বেড়ে, সব জায়গায় বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখন কিন্তু স্থিতিশীল আছে। এবং আমি তো এই ব্যবসার সঙ্গে জড়িত বলে বলছি যে ব্যবসা প্রতিদিন কিন্তু তেল দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে, কিন্তু রেশনিং করে দিচ্ছে, তেল দিচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, অন্য তেলই পাওয়া যাচ্ছে না। তাহলে আপনি বুঝতে হবে যে এই সরকার এই কাজটা করার চেষ্টা করতেছে। এখন এটা কিভাবে সহায়তা করে, এটা জাতীয় সংকট। কিন্তু আজকে আল্লাহ না করুক যদি যুদ্ধ নির্গার হয়, এই মধ্যপ্রাচ্যের আমার যে লিমিটেড যুদ্ধ, তা কোথায় চলে যাবে? তার চলে আসতে হবে তাদেরকে। এই লিমিটেড যুদ্ধের কারণে কিন্তু আমরা টাকা পাচ্ছি, রিজার্ভ হচ্ছে আমাদের, গার্মেন্টস এর কারণে টাকা আসতেছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আপনি বিদ্যুৎ না থাকলে কোথায় যাবেন? আপনি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সামনের দেশটা সংকটের মধ্যে যেতে পারে যদি যুদ্ধ পরিচালনা হয় সবসময়। এই জন্য আমরা বলছি, এখন না জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, কি জাতীয় সনদ ভাই বাস্তবায়ন, এমনি বাস্তবায়ন হবে, জাতীয় সনদ বাস্তবায়নই হচ্ছে তো। এখন আপনি জোর করে চাপা দেওয়ার জন্য রাস্তায় নামতে হবে, এখন কারণটা কি? আপনারা সবাই মিলে করেন না যে দেশের সংকট হচ্ছে, সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়, এটা সবার আগে কাজ, মানুষ বাঁচানো সবার আগে কাজ। জাতীয় সংকট বড় বিপ্লব সাজিয়ে গেছেন আপনারা, বিপ্লব তো আমরা করছি, সবাই তো বাংলাদেশের মানুষ বিপ্লব করছে, আপনারা একা করেন নাই। সবাই স্বার্থ রক্ষা করার জন্য জামাত ইসলাম বলেন, 11 দল বলেন, বিএনপি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হবে পার্লামেন্টে বসে চিন্তা ভাবনা করে আগাইতে হবে যে আগামী সংকটটা কিভাবে মোকাবেলা করবো। দেশটা সংকট কিন্তু আসতেছে, সংকট কিভাবে, কারণ ট্রাম্পের যে বক্তব্য, এক একদিন এক বক্তব্য পাই আমরা, তাতে মনে হয় যে যুদ্ধ আরো ডিঙ্গার হবে। হ্যাঁ, আজকেও দেখলাম যে ইরানের আমেরিকার 2টা বিমান প্রবদ্ধ করছে, পাইলট লাভ দিয়ে সমুদ্রে পড়ে গেছে, বুঝতে পারছে না। এখন এই অবস্থা হয়েছে, কেন ডিঙ্গার হচ্ছে, যুদ্ধ পেলে দেশের সংকট আসবে, গরিব দেশ আমরা, সংকট হবেই। ভারত মনে আছে কত তেল দেবে আপনাকে, ওরা একটা পর্যায়ে বন্ধ দিতে পারবে, তা পারবে না। এই জন্য এই সংকট মোকাবেলা করার জন্য সকল রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক যারা আছেন, তাদের উচিত হলো পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেন এই কাজগুলো কেমন আগে করবেন। জাতীয় সনদ তো আছে, এটা তো হয়ে গেছে, এটা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি সবাইকে দেশের সংকট মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা আশা করবো এই আকাশ আজাদ বাণী পত্রিকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সকল রাজনৈতিক দলকে আজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এবং সে পালন করার জন্যই আমরা তাদের প্রতি অনুরোধ করবো যে সব রাস্তার আন্দোলন তো পরে করেন, সময় আছে। হ্যাঁ, কেবল 1 মাসের একটা সরকারের বিরুদ্ধে রাস্তায় কত আন্দোলন করবেন, সবাই তো বসতেই পারে নাই। কাজে আপনারা একটু দয়া করে
দেশের আগামী সংকটটা মোকাবেলা করা যায়, এই পথ বের করেন। এটি আপনাদের কাছে আমাদের দাবি। এই প্রত্যাশা রেখে আকাশ আজাদ বাণী পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।